শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের 7 অধ্যায়ের অনুশীলনী 7.1 অর্থাৎ 7 এর অঙ্কগুলো করাবো। এখানে 1 নাম্বার গ্রুপে তোমাদের অঙ্কগুলো করাবো। এখানে 1 নাম্বার গ্রুপের অঙ্কগুলো দেখো, এখানে মান নির্ণয় করতে হবে আমাদের। তবে শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কগুলো করার আগে তোমরা যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে 1 নাম্বার গ্রুপের এই 1 নাম্বার অঙ্কটা দেখো যে আমাদের মান নির্ণয় করতে বলছে এখানে। তাহলে 1 নাম্বার এই অঙ্কটা দেখি যে এখানে দেওয়া আছে sin 405 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এখানে 405 ডিগ্রি যে সাইন দেওয়া আছে এটার মান কত? তো তোমরা কি করবে, তোমরা প্রথমত যেটা কাজ যে 405, এই 405 কে তোমরা কি করবে 90 দ্বারা ভাগ দিয়ে দিবে। তাহলে 405 কে যদি তোমরা 90 দ্বারা ভাগ দাও, তাহলে 405 কে যদি 90 দ্বারা ভাগ দাও তাহলে কি আসতেছে, এটাকে 90 দ্বারা ভাগ দিলে 4.5 আসতেছে। তো তোমরা যেটা কাজ করবে এখানে কি করবে, এই যে সাইন তোমরা এই যত ডিগ্রি থাক এটাকে 90 দ্বারা ভাগ দিবে। 90 দ্বারা ভাগ দিলে কত, 4.5 আসতেছে। 4.5 বলতে এখানে দশমিকের সামনে যে সংখ্যাটা আছে 4, তাহলে ওইটা এখানে দিবে, এই যে 4 × 90। তাহলে যেটা কাজ হচ্ছে এখানে যত ডিগ্রি থাক 90 দ্বারা তোমরা ভাগ দিয়ে দিবে। ভাগ দেওয়ার পর এখানে যে ভাগফলটা আসবে দশমিকের সামনে যে সংখ্যাটা থাকবে এটা এখানে দিবে, তারপরে ইনটু দিবে 90। এখন 4 এর সাথে 90 যদি গুণ করা যায় তাহলে কত হবে, 4 × 90 দিলে এখানে 360। 360 এখানে আছে কত, 405। তাহলে 360 এর সাথে কত যোগ করলে 405, এখানে 45 ডিগ্রি যদি আমরা যোগ করি তাহলে এটা হবে 405। তারপর এখানে আমাদের একটু চতুর্ভাগের বিষয়টা দেখতে হবে যে এই কোণটার অবস্থান কোন চতুর্ভাগে। তাহলে এই কোণের অবস্থান কোন চতুর্ভাগে তোমরা একটু বোঝার চেষ্টা করো যে এখানে কত, 4 × 90 মানে 4 সমকোণ। তাহলে দেখো এটা তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, যেহেতু ধনাত্মক কোণ আছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাই এখানে 4 সমকোণ তার সাথে যোগ, পুরা যদি 1 পাক ঘুরে তাহলে 4 সমকোণ, তাহলে সম্পূর্ণ 1 পাক ঘুরলে হয় 4 সমকোণ, তার সাথে যোগ মানে এটার অবস্থান বোঝাচ্ছে প্রথম চতুর্ভাগে। আর প্রথম চতুর্ভাগে আমরা জানি কি অল ধনাত্মক, প্রথম চতুর্ভাগে অল ধনাত্মক। অল এখানে স্টুডেন্ট, অল স্টুডেন্টস এখানে স্টুডেন্ট বলতে কি, এই যে সাইনের বিপরীত হচ্ছে কোসেক। টেক কেয়ার, টেক বলতে এখানে তৃতীয় চতুর্ভাগে এই যে tan আর tan এর বিপরীত কট, কেয়ার। তাহলে এখানে চতুর্থ চতুর্ভাগে কি, এই যে cos আর cos এর বিপরীত sec ধনাত্মক। তাহলে এখানে যেহেতু তো 4 × 90, তাহলে 4 × 90 মানে এখানে 4 সমকোণ তার সাথে যোগ মানে প্রথম চতুর্ভাগ বোঝাচ্ছে। প্রথম চতুর্ভাগে তো সবে ধনাত্মক, আর এটা যেহেতু জোড় সমকোণ 4 × 90 মানে 4 সমকোণ, জোড় সমকোণ থাকলে সাইনটা সাইনে থাকবে। তাহলে সাইনটা সাইনে থাকবে আর এখানে কি হবে, এই যে 45 ডিগ্রি হলো, এটা 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রির মান কত, 1/√2। এটাই কিন্তু সাইন এখানে 405 ডিগ্রির আমরা মান পাইলাম। এখন আমরা cos -750, 2 নম্বরের অঙ্কটা দেখো যে cos -750, এখানে 2 নম্বর অঙ্কটা হচ্ছে এই যে cos এই যে 750। এখন আমরা বিষয় জানি এখানে, ওই যে আমরা এই বিষয়গুলো জানি, যেমন হচ্ছে sin - θ = -sin θ, আবার এখানে cos - θ = cos θ। cos θ এর ক্ষেত্রে মাইনাসটা উঠে যায়। আবার cos এর বিপরীত sec - θ, এখানে কিন্তু এই sec θ হবে। আর এখানে যদি আমি tan দিই, মনে করো tan দিলাম, tan - θ = হচ্ছে এই যে -tan θ। শুধু এখানে মাইনাস, এই যে ঋণাত্মক কোণের ত্রিকোণমিতিক যে অনুপাত আমি এর আগের ক্লাসে করে দিয়েছি,
তোমরা যদি এর আগের ক্লাস না করে থাকো অবশ্যই প্রথম যে ক্লাসটা এটা অবশ্যই করবে, তার কারণ একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের কিন্তু সম্পর্ক আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, অন্যান্য অনলাইন ক্লাসের চেয়ে আমার ক্লাসের সংখ্যা কিন্তু একটু বেশি হবে, কারণ আমি ছোট ছোট অংশে বিভক্ত করে ক্লাসগুলো দিচ্ছি এবং প্রত্যেকটি অঙ্ক করে দিচ্ছি, এমন ভাবে করে দিচ্ছি তোমরা যদি আমার এই প্রত্যেকটি ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত করো তাহলে তোমাদের কাছে একবারে ত্রিকোণমিতি পানির মতো হয়ে যাবে। তোমাদের প্রত্যেকটি অধ্যায় এমন করে করে দিব। তবে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর বেশি বেশি শেয়ার করে দিবে। আশা করি তোমরা প্রত্যেকটি ক্লাস শেষ পর্যন্ত দেখবে তোমাদের কাছে ত্রিকোণমিতি একবারে পানির মতো হয়ে যাচ্ছে। তো এখন দেখো এখানে মাইনাস ঋণাত্মক কোণের যে ত্রিকোণমিতিক অনুপাত cos আর sec এর ক্ষেত্রে শুধু মাইনাসটা উঠে যায়, বাকি যে চারটা ত্রিকোণমিতিক অনুপাত আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু মাইনাস থাকে যায়। তাহলে এখানে দেখো এখানে কিন্তু cos এর ক্ষেত্রে যেহেতু মাইনাস আছে তাহলে cos এর ক্ষেত্রে এই মাইনাসটা উঠে যাবে। তাহলে cos এখানে 750 দিলাম। এখন আমি যেটা বলছি এখানে যত ডিগ্রি থাক এটাকে তোমরা 90 দ্বারা ভাগ দিবে। তাহলে এটাকে যদি 90 দ্বারা ভাগ দিই তাহলে এটা কত হচ্ছে তোমাদের 750। এই যে 750 ডিগ্রিকে যদি 90 দ্বারা তোমরা ভাগ দাও তাহলে আসতেছে 8.33। তো এখন এই যে দশমিকের সামনে আছে 8, তাহলে তোমরা যেটা কাজ করবে এই যে cos এখানে 8 ইন্টু দিবে 90 ডিগ্রি, তার সাথে এখানে যোগ। তো এখন 8 ইন্টু 90 এখন করে দেখি কত হচ্ছে। তাহলে 8 ইন্টু হচ্ছে 90, তাহলে এখানে আছে 720। তাহলে এইটা গুণ করে হয় 720 আর এখানে আছে 750, তাহলে কত হবে আর এখানে 30 ডিগ্রি লাগবে। এখন দেখো এখানে 8 সমকোণ। এখন দেখো তো পুরা যদি সম্পূর্ণ এক পাক ঘুরে 4 সমকোণ, যদি আরেক পাক ঘুরে 8 সমকোণ, তাহলে 2 পাক ঘুরে 8 সমকোণ। তার সাথে যেহেতু যোগ আছে তাহলে 2 পাক ঘুরলে এখানে 8 সমকোণ, তার সাথে যেহেতু যোগ তাহলে এখানে প্রথম চতুর্ভাগে বোঝাচ্ছে। প্রথম চতুর্ভাগে তো সবই ধনাত্মক। প্রথমত আমাদের দেখতে হবে এই কোণটা কোন চতুর্ভাগে অবস্থিত। এই কোণটা হচ্ছে প্রথম চতুর্ভাগে অবস্থিত। প্রথম চতুর্ভাগে সবই ধনাত্মক। তারপর দেখতে হবে এখানে জোড় সমকোণ না বিজোড়। যেহেতু এখানে 8 সমকোণ আছে মানে জোড় সমকোণ, তাহলে এই ক্ষেত্রে cosটা cosই থাকবে। তাহলে cos 30 ডিগ্রি, আর cos 30 ডিগ্রির মান কত? sin 30 ডিগ্রির মান কিন্তু হাফ, আর cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে তোমাদের কিন্তু এই মানগুলো আবার মনে রাখতে হবে যে sin 30 ডিগ্রি, sin 0 ডিগ্রি, sin 45 ডিগ্রি, এই মানগুলো তোমরা একটু মুখস্থ করে নিবে। তো এখন পরের অঙ্কটা দেখো, 3 নাম্বার অঙ্কটা কি আছে? 3 নাম্বার অঙ্কটা আছে এখানে tan - 1590। তাহলে 3 নাম্বার অঙ্কটা আছে এখানে tan মাইনাস এই যে 1590 ডিগ্রি এখানে। তাহলে দেখো tan এর ক্ষেত্রে, এখন tan এর ক্ষেত্রে এখানে ঋণাত্মক কোণের যে ত্রিকোণমিতিক অনুপাত, ঋণাত্মক কোণের ত্রিকোণমিতিক অনুপাত cos আর sec এর ক্ষেত্রে শুধু মাইনাসটা উঠে যায়। তাহলে এখানে কি tan এর ক্ষেত্রে তো মাইনাসটা থাকবে, মাইনাসটা এখানে সামনে দিলাম। তাহলে মাইনাসটা সামনে দিলাম, এখানে tan এই যে তখন 1590 এইভাবে দিব। এটা কিন্তু অন্য নিয়মেও করা যায়, আমি করে দিচ্ছি মাইনাসটা সামনে নিয়ে এখানে ধনাত্মক করে দিচ্ছি। তাহলে এই কোণটা ঘুরবে কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আর তোমরা যদি আবার এখানে মাইনাসে দিয়ে রাখো তাহলে এটা কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘুরে অঙ্কটা করতে হবে, তখন অনেকের ক্ষেত্রে জটিল মনে হয়। যাই হোক এইখানে দেখো এখন আমি এটা কি করে দিব, এখানে যে 1590 একে যদি আমি 90 দ্বারা ভাগ দিই তাহলে এখানে 1590 ভাগ এখানে 90 দিচ্ছি, তাহলে কত আসতেছে 17.66। এটা ভাগফলটা কিন্তু আছে 17.66, মনে করো 7 এরকম আসবে। তাহলে দশমিকের সামনে কি এই 17 আসতেছে, তাহলে দশমিকের সামনে আসতেছে 17, এখানে 17 দিলাম, তার সাথে এই 90 গুণ করে দিলাম। এখন যেটা কাজ হচ্ছে তো এটাকে 90 দ্বারা ভাগ দিব, ভাগ দিয়ে যেটা আসবে দশমিকের সামনে যেটা আসবে এখানে লিখে তার সাথে 90 গুণ দিব। তাহলে এখানে দেখো যে 17 ইন্টু 90 যদি দিই তাহলে কত হচ্ছে 1530, আর এখানে আছে 1500 কত 90, 30 হলে কত আর 60 ডিগ্রি লাগবে।
তাহলে এখানে 60 ডিগ্রি যোগ হলো। এখন দেখতে হবে এটা কোন চতুর্ভাগে অবস্থিত, এই কোণটি কোন চতুর্ভাগে অবস্থিত আমাদের দেখতে হবে। তাহলে দেখো এখানে 17, তাহলে সম্পূর্ণ এক পাক ঘুরলে কিন্তু 4, এরকম করে যদি 4 পাক ঘুরে তাহলে 16, সম্পূর্ণ এক পাক ঘুরলে 4, তাহলে এরকম করে যদি 4 পাক ঘুরে তাহলে 16, এই 17 মানে এখানে গেল, তার সাথে যোগ মানে এখানে দ্বিতীয় চতুর্ভাগ। তাহলে সম্পূর্ণ 4 পাক যদি ঘুরে 16, তাহলে এই জায়গায় হচ্ছে 16, এই জায়গায় হচ্ছে 17, তার সাথে যোগ মানে হচ্ছে দ্বিতীয়। আর দ্বিতীয়তে সাইন আর কোসেক ধনাত্মক, tan তো এখানে ঋণাত্মক, দ্বিতীয়তে হচ্ছে tan ঋণাত্মক, এখানে বন্ধনী দিয়ে মাইনাসটা দিলাম, সামনের পূর্বের মাইনাস তো মাইনাস আছে, এখানে কোণ অনুযায়ী এখানে অবস্থান মাইনাস। এখন দেখতে হবে এটা কি জোড় সমকোণ নাকি বিজোড় সমকোণ। তাহলে দেখো 17 তো এটা বিজোড়, তাহলে বিজোড় সমকোণ হলে টেনটা কি হয়ে যাবে, কট হয়ে যাবে। এই টেনটা, হ্যাঁ টেন হয়ে যাবে কট, টেন হয়ে যাবে এই যে কট। আমরা কি জানি, যে আমরা জানি যে এখানে সাইন থিটা থাকলে এটা হয়ে যায় কস থিটা, আর কস থিটা থাকলে সাইন, আবার কি টেন থাকলে হয়ে যায় এটা কট, আর কট থাকলে হয়ে যায় টেন, আর এখানে সেক থাকলে হয়ে যাবে কোসেক, সেক থাকলে হবে কোসেক, আর কোসেক থাকলে হবে সেক। এই বিষয়গুলো আমরা জানি। তাহলে যেহেতু বিজোড় সমকোণ, টেনটা হয়ে গেল এখানে কট, এখন মাইনাস মাইনাসে কি হয়ে গেল প্লাস, এখানে কট এই যে 60 ডিগ্রি, এখন টেন 30 ডিগ্রির মান যা আর কস 60 ডিগ্রির মান কিন্তু একই, এটার মান আমরা জানি 1 বাই হচ্ছে এই যে √3। তাহলে এটার অ্যান্সার কি হলো, এটার মান হচ্ছে 1 বাই √3। তবে এখানে শিক্ষার্থী বন্ধুরা দেখো, এইখানে অনেক সময় তোমাদের এমসিকিউর ক্ষেত্রে আসে যে এখানে tan যে 1590 ডিগ্রি, এখানে এই যে tan মাইনাস 1590 ডিগ্রি, এই কোণের অবস্থান কোথায়। যে যদি কোণের অবস্থানের কথা বলে, যেহেতু এটা মাইনাস আছে তাহলে এটা কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, তাহলে কোণের অবস্থান যদি এটা ধনাত্মক হইতো তাহলে এই কোণের অবস্থান ওই যে যেটা আমরা পাইলাম দ্বিতীয় চতুর্ভাগ, ওইটা দ্বিতীয়তে হইতো। কিন্তু এখানে বিষয় যেহেতু ঋণাত্মক আছে তাহলে এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। যদি মান নির্ণয় বলে তাহলে মান নির্ণয় আমরা এরকম বলবো, এরকম করেই করব। কিন্তু অনেক সময় এমসিকিউর ক্ষেত্রে কোণের অবস্থানটা নির্ণয় করতে বলে, তাহলে মাইনাস থাকলে এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। তাহলে এটা কি হবে দেখো, এখানে মাইনাস এই যে 17 ইন্টু 90 মাইনাস এই যে 60 ডিগ্রি, এটা হবে। তাহলে এটা ঘড়ির কাঁটার দিকে, তাহলে ঘড়ির কাঁটার দিকে, তাহলে এইখানে দেখো এই পাশে এবার ঘুরবে। তাহলে এখানে যেটা হচ্ছে 17, এখানে 17 বলতে 4 পাক ঘুরলো, এখানে 16, তার সাথে 17 তার সাথে আর 60 ডিগ্রি আছে, এই যে চলে আসলো তোমার হচ্ছে তৃতীয় চতুর্ভাগে। তাহলে এইখানে যদি পুরো 4 পাক ঘুরে 16 আর একে 17, তার সাথে আরেকটু কিছু ডিগ্রি আছে, তার মানে এইদিকে আসবে। যদি ঋণাত্মক থাকে তাহলে এই ঘূর্ণনটা আমরা নিব ঘড়ির কাঁটার দিকে, আর যদি কোণের মানটা ধনাত্মক দিয়ে থাকে তাহলে এটা দিব ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তবে যদি কোণের অবস্থান যে এই কোণটা কোন চতুর্ভাগে অবস্থিত, অবশ্যই আমাদের ঋণাত্মক থাকলে ঋণাত্মক দিয়ে, ধনাত্মক থাকলে ধনাত্মক দিয়ে, এইভাবে কিন্তু ঋণাত্মক কোণের অনুপাত আবার করা যাবে না, নাহলে ভুল হয়ে যাবে। তাহলে এটা কি 17-এর সাথে কিছু যোগ, তার মানে এখানে 4 ভাগ হলো এই 16 আর একে 17, তার সাথে যোগ মানে এখানে তৃতীয় চতুর্ভাগ। তাহলে এই কোণের অবস্থান কোথায় বোঝাচ্ছে, এই যে তৃতীয় চতুর্ভাগে, তাহলে তৃতীয় চতুর্ভাগ। কিন্তু আমরা যে যদি ফের এইটা হিসাব করি, এইটা হিসাব করলে ফের দেখো এইখানে হচ্ছে 4 পাক গুলো, এটা যেহেতু ধনাত্মক দিয়ে লিখছি, তাহলে 4 পাকে 16 আর একে 17, তার সাথে যোগ হচ্ছে দ্বিতীয়, তাহলে এই হিসাব অনুযায়ী দ্বিতীয়। তাহলে কিন্তু এখানে কোণের অবস্থান কোন চতুর্ভাগে, তাহলে এইখানে ঋণাত্মক কোণের অনুপাত, এটা আমরা ভুল করে করব না, এটা সরাসরি যদি ঋণাত্মক থাকে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, আর যদি ধনাত্মক থাকে তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে আমরা কোণের হিসাবটা করে নিব। আশা করি তোমরা এগুলো পারবে। এখন 4 নাম্বার অঙ্কটা দেখো, cot 11 পাই বাই 6, এখানে 4 নাম্বার অঙ্কটা কি আছে,
যে কট এই যে 11 পাই বাই এখানে 6 দেওয়া আছে। তো এখন এইটা আমরা ডিগ্রি করেও করতে পারি। পাই মানে 180 ডিগ্রি, আমরা সরাসরিও কিন্তু হিসাবটা করতে পারি। যেমন এখানে 11 আছে, এটা এইভাবে লেখা যায় 6 দুনা 12 হয়। আমরা যদি এখানে 2 পাই দিই মাইনাস এই যে 6, এখানে 6 দুনা 12, 12 থেকে 1 বাদ দিলেই তো এই পাই বাদ দিলে 11 হয়ে গেল। এখন তোমরা যদি বেশি একটু কি করে লিখতে চাও, যেমন মনে করো এখানে যদি আমি পাই বাই 2 দিই মানে 90 ডিগ্রি, এটা তো আছে 2, তাহলে এটাকে দিতে হবে 4, এটা কাটাকাটি করে 2 পাই হবে। তারপর এখানে এই যে পাই বাই 6, এখন এখানে পাই বলতে 180 বোঝায়, এখানে 2 দ্বারা ভাগ দিলে কত 90 ডিগ্রি। তাহলে এখানে কি 4 সমকোণ না, এখানে বোঝাচ্ছে কিন্তু 4 সমকোণ। তাহলে এখানে কত আছে 11 পাই বাই 6 আছে, এখানে 2 পাই মাইনাস পাই বাই 6 করে দিলাম, তাহলে 6 দুনা 12, 12 থেকে 1 বাদ দিলে কিন্তু 11 হয়ে যাচ্ছে। তো এখন এখানে 2 পাই পাই বাই 2 দিয়ে এখানে 4 গুণ করে দিলাম, এখানে যত থাকবে তার দ্বিগুণ দিতে হবে। তাহলে এখানে 4 পাই মানে 4 সমকোণ। তাহলে দেখো সম্পূর্ণ যদি এটা 1 পাক ঘুরে তাহলে এটা হয় 4 সমকোণ, তার সাথে বিয়োগ আছে, এখানে সম্পূর্ণ 1 পাক ঘুরলে 4 সমকোণ, তার সাথে বিয়োগ মানে এটা চলে আসলো চতুর্থ চতুর্ভাগে। এখন চতুর্থ চতুর্ভাগে কটের মান কিন্তু ঋণাত্মক, তাহলে কটের মান হবে ঋণাত্মক। তাহলে চতুর্থ চতুর্ভাগে কটের মান কি এখানে ঋণাত্মক। তারপর এখানে দেখো 4 সমকোণ মানে জোড় সমকোণ, তাহলে এখানে কটটা কটেই থাকবে পাই বাই 6। এখন পাইকে যদি 180 ধরি, এখন 180 কে যদি 6 দ্বারা ভাগ দিই কত হয় দেখো, 180 ভাগ আমি দিলাম 6, তাহলে এটা 30 ডিগ্রি, তার মানে এটা কিন্তু কট 30 ডিগ্রি বোঝাচ্ছে। তাহলে এখানে মাইনাস কট 30 ডিগ্রির মান কত, এখানে কট 30 ডিগ্রি tan 60 ডিগ্রির মান যত, কট 30 ডিগ্রির মান আবার একই। তাহলে tan 60 ডিগ্রির মান √3 আর কট 30 ডিগ্রির মান হচ্ছে এই যে √3, এটাই কিন্তু আমাদের মান হয়ে গেল এটার। 5 নম্বর অঙ্কটা দেখি। 5 নম্বর কি আছে যে কোসেক, এখানে কি আছে 5 নম্বর অঙ্কটা 16 পাই বাই 3, এই যে 16 পাই বাই এখানে 3। তা 5 নম্বর অঙ্কটা আছে যে কোসেক 16 পাই বাই 3। এখন 3 5 15 হয়, 3 5 15, তার মানে এখানে কি 5 পাই দিলাম, তারপর প্লাস এখানে 3, 3 5 15, এখানে আছে 16, তাহলে একটা পাই এই যে যোগ হবে। এখন এটা আমরা সরাসরি এইভাবেও করতে পারি, আবার যদি দেখো আমি এইভাবে লিখি, এই যে পাই বাই 2 দিলাম, তাহলে এখানে কি কত 10 দিতে হবে, তারপর এখানে পাই বাই 3। এখন দেখো পাই বাই 2 মানে 1 সমকোণ, এখানে 10 সমকোণ আছে, 10 এখানে সম্পূর্ণ যদি ঘড়ি কাঁটা বিপরীত দিকে 1 পাক ঘুরে 4, 2 পাক ঘুরলে 8, তারপর এখানে 9, তারপরে এখানে হচ্ছে 10, তাহলে এখানে হচ্ছে 10, তার সাথে এখানে যোগ মানে এখানে চতুর্থ চতুর্ভাগ, আর চতুর্থ চতুর্ভাগ tan আর cot শুধু ধনাত্মক, তাহলে এটা কি হবে ঋণাত্মক। এবং এটা যেহেতু জোড় সমকোণ, তাহলে এখানে এই যে কোসেক, কোসেকই থাকবে পাই বাই 3। পাই মানে যদি 180 ধরি, তাহলে এটা হচ্ছে 180 কে 3 দ্বারা ভাগ দিলে 60 ডিগ্রি। এখন কোসেক 60 ডিগ্রি, তোমরা একটা বিষয় দেখো, সাইনের বিপরীত কোসেক, যেমন সাইন 60 ডিগ্রির মান কত, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। এটাকে যদি আমি কোসেক বলি, কোসেক যদি 60 ডিগ্রি বলি এর বিপরীত, তাহলে 2/√3। তাহলে এখানে কোসেক 60 ডিগ্রির মানে হচ্ছে এই যে 2 হচ্ছে √3। এটা হচ্ছে এইভাবে 5 নাম্বার অঙ্ক। 6 নাম্বার অঙ্কটা কি আছে, 6 নাম্বার অঙ্কটা আছে তোমাদের কট কত, কট দেওয়া আছে 765 ডিগ্রি। এখন 700 এই যে 65 ডিগ্রি কট, এখন 765 কে যদি আমরা 90 দ্বারা ভাগ দিই, 765 ডিগ্রি ভাগ হচ্ছে 90, তাহলে এখানে কত হবে, ভাগ দিলে এটা হচ্ছে 8.5। তাহলে আমরা কি করব, এইখানে এই যে কট, এইখানে 8 ইন্টু দিব 90, যেহেতু 8.5 আছে, তাহলে এটাকে যে কোণের মান নির্ণয় করতে বলবে এটাকে আমরা 90 দ্বারা ভাগ দিব, ভাগ দিয়ে আমরা যেটা পাইলাম 8.5, দশমিকের আগের সংখ্যাটার সাথে 90 গুণ দেব, তাহলে এখানে কত হচ্ছে আমরা 90 সাথে যদি 8 গুণ করি, তাহলে 8 নং 72 মানে 720,
আর এইখানে কত আছে 765, তাহলে 20-এর সাথে কত যোগ করলে 45, এই যে 45 ডিগ্রি যদি যোগ করি তাহলে হয়ে গেল এটা 765। এখন 8 সমকোণ, তাহলে সম্পূর্ণ যদি এটা 2 পাক ঘুরে 8 সমকোণ তার সাথে যোগ, মানে এটা চলে যাবে প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগে তো সবই ধনাত্মক, আর এটা যেহেতু জোড় সমকোণ কটটা কটেই থাকবে, তাহলে কটটা কটেই থাকবে। কট 45 ডিগ্রি, এখানে tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রির মান 1 আর cot 45 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে 6 নম্বর এই অঙ্কের মান কত হয়ে গেল? 1 হয়ে গেল। 7 নম্বরটা দেওয়া আছে -sec 1500 ডিগ্রি। তা আমরা এখানে ঋণাত্মক কোণের যে ত্রিকোণমিতিক অনুপাত cos আর sec এর ক্ষেত্রে কি মাইনাসটা উঠে যায়, তাহলে cos আর sec এর ক্ষেত্রে যদি মাইনাসটা উঠে যায় ত্রিকোণমিতিক হিসাবে, তাহলে এখানে sec এই যে 1500 ডিগ্রি হলো। তো এটাকে যদি এখন 90 দ্বারা আমরা ভাগ দিই, তাহলে এটা আমরা কি করব, 90 দ্বারা ভাগ দিব। তাহলে এখানে 1500 কে আমরা যদি 90 দ্বারা ভাগ দিই, 1500 ভাগ হচ্ছে 90, তাহলে কত হচ্ছে 16, এই যে 16.667, যাই হোক 16 আসতেছে দশমিকের সামনে, তাহলে এটা কি করব sec এই যে 16 ইন্টু হচ্ছে 90, তাই আমরা দশমিকের সামনে যে সংখ্যাটা আসবে এটা তার সাথে 90 গুণ করে দিব। তাহলে এখানে 16 ইন্টু যদি 90 করি তাহলে কত হচ্ছে 1440, তাহলে 1440 আর এখানে আছে কি 1500, তার মানে কি হবে এটা 60 ডিগ্রি আমাদের যোগ হয়ে যাবে। তাহলে এখানে 16 সমকোণ, এখন দেখো পুরা যদি সম্পূর্ণ এখান থেকে যদি সম্পূর্ণ 4 পাক ঘুরে তাহলে 16 তার সাথে যোগ মানে কি প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগে তো সবই ধনাত্মক, এবং যেহেতু 16 সমকোণ এটা জোর আছে, জোর মানে এখানে সেকটা সেকে থাকবে। এখন তোমাদের যদি সেক মনে করো 60 ডিগ্রির মান মনে নাই, তাহলে সেক মানে কি 1/cos 60 ডিগ্রি। এখন cos 60 ডিগ্রির মান আমরা কি জানি, তাহলে cos 60 ডিগ্রির মান আমরা কি জানি, এইখানে sin 30 ডিগ্রির মান যত cos 60 ডিগ্রির মান একই, এইখানে হাফ, এই যে হাফ, তাহলে 2টা উপরে চলে যাবে, লবে যদি চলে যায় এটা হবে 2, তাহলে এখানে sec মাইনাস এখানে 1500 ডিগ্রির মান হচ্ছে 2 হয়ে গেল। আমরা এবার এখানে 8 নাম্বার অঙ্কটা দেখো, যেমন এখানে কত আছে sin 210 ডিগ্রি প্লাস হচ্ছে cot 225 ডিগ্রি। তাই এখানে sin 210 ডিগ্রি, এখানে দেখো sin 210, তো এখানে sin 210, এখানে তোমাদের 210 কে আমি যদি 90 দ্বারা ভাগ দিই, 210 ভাগ এখানে 90, তাহলে এখানে 2 পয়েন্ট যেটা আসছে 2.33, তাহলে এটা কি করব 2 ইনটু আমি 90 ডিগ্রি দিলাম, তাহলে 2 ইনটু 90 মানে 180, 180 সাথে এখানে কত যোগ করলে 210, এই যে 30 ডিগ্রি, তারপর প্লাস এখানে দেখো এই যে cot, cot এখানে 225, আমি 225 কে ভাগ দিচ্ছি 90 দ্বারা, তাহলে কত আছে 2.5, 2.5 মানে এখানেও 2 ইনটু 90 ডিগ্রি দিলাম, তাহলে 180 হয়, এখানে 225, তার মানে এখানে 45 ডিগ্রি যোগ করলে এটা হবে। তাহলে এখানে দেখো এখানে 2 সমকোণ তার সাথে যোগ, 2 সমকোণ মানে 180 কিন্তু এই যে এই জায়গায়, তো 180 এই জায়গায়, তাহলে 2 সমকোণ তার সাথে যোগ মানে তৃতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগে সাইনের মান কিন্তু হয় ঋণাত্মক, তাহলে এই কোণটার অবস্থান তৃতীয় চতুর্ভাগ, আগে আমাদের দেখতে হবে এই কোণটার অবস্থান কোন চতুর্ভাগে, কোণটার অবস্থান হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগে সাইনের মান হচ্ছে ঋণাত্মক, এবং যেহেতু জোড় সমকোণ আছে তাহলে এখানে সাইনটা কি সাইনে থাকবে। তারপর এখানে দেখো এই কোণটার অবস্থানও আবার তৃতীয় চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে tan আর cot ধনাত্মক, তাহলে এটা ধনাত্মকই হবে, আর যেহেতু এটা জোড় সমকোণ তাহলে কি হবে cotটা cotই থাকবে, তাহলে cot এখানে হচ্ছে 45 ডিগ্রি। এখন sin 30 ডিগ্রির মান কি হাফ, আর cos 45 cot 45 ডিগ্রির মান হচ্ছে 1। এখন যদি 2টা লসাগু করি তাহলে -1 + 2 লসাগু করলে তাহলে এটা যোগ বিয়োগ করলে 1/2, তাহলে এই অঙ্কের মান হচ্ছে হাফ। আর তোমাদের যদি এই অঙ্কগুলো এমসিকিউতে আসে সরাসরি তোমরা ক্যালকুলেটর চাপে, এই অঙ্কগুলো কিন্তু অনেক সময় এমসিকিউতে দেয়
ত্রিকোণমিতি অনেক অঙ্ক ক্যালকুলেটর চাপে, এখানে সূত্র কোনো জানার দরকার হয় না। যেমন আমি যদি এখানে sin 210, এখানে তোমাদের হচ্ছে sin এখানে 210 যোগ, আর এখানে cot আছে, এখানে ক্যালকুলেটরে তো cot নাই, তাহলে এখানে কি দিব 1/10 দিব, 1 ভাগ এখানে 10 কত 225, এই 225 ডিগ্রি দিব। তাহলে এখানে যেটা বিষয় ক্যালকুলেটরে sin 210 চাপবো, তারপর প্লাস দিয়ে এখানে কটের মান তো আমাদের ক্যালকুলেটর নাই, তাহলে এটা চাপে কি করব, এখানে ব্র্যাকেট দিও, ব্র্যাকেট দিয়ে 1 ভাগ এইখানে চাপবো যে 10 225 ডিগ্রি। তাহলে এটা যদি চাপি এখানে হিসাব করলে এখানে এই যে 0.5 চলে আসলো, 0.5 মানে হাফ। তো শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কগুলো কিন্তু তোমাদের সরাসরি যদি এমসিকিউতে আসে বোর্ড পরীক্ষা, তাহলে ক্যালকুলেটর চাপে তোমরা মানগুলো বের করে দিতে পারবে। আর বিশ্ববিদ্যালয়ে যদি অনেক ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় আসে, তাহলে বিশ্ববিদ্যালয়ে তো এখন তোমাদের অনেকগুলো বিশ্ববিদ্যালয় কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করা যায় না, সেক্ষেত্রে তোমাদের ফের আবার এগুলো কেমন করে বের করতে হয় এই নিয়মগুলো একটু জানতে হবে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা এবারে এখানে 9 নাম্বার অঙ্কটা দেখো, যে এখানে 9 নাম্বার অঙ্কটা দেওয়া আছে যে n যে কোনো পূর্ণ সংখ্যা হলে মান নির্ণয় করো। n হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা হলে আমাদের মান নির্ণয় করতে বলছে। এখন পূর্ণ সংখ্যা কি জোড়ও হয় বিজোড়ও হয়, তো এখানে দেখো যে এখানে sin n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু হচ্ছে π/4। এখন এখানে n যে কোনো পূর্ণ সংখ্যা হলে আমাদের এটা হিসাব বের করতে বলছে। এখন n যদি যে কোনো পূর্ণ সংখ্যা হয়, তখন এখানে দেখো n এটা যে পূর্ণ সংখ্যা, এটা যে কোনো পূর্ণ সংখ্যা বলতে কি এটা জোড়ও হইতে পারে বিজোড়ও হইতে পারে। এখন মনে করো যে মনে করি n জোড় সংখ্যা, মানে n জোড় সংখ্যা হলে, জোড় সংখ্যা হলে n যদি জোড় সংখ্যা হয়, অর্থাৎ এখানে কি আমরা n ইকুয়াল 2m হলে, 2m হলে যেখানে তোমাদের হচ্ছে এই যে যেখানে m হচ্ছে কি পূর্ণ সংখ্যা, তাহলে m পূর্ণ সংখ্যা। তাহলে এখন কি যেহেতু আমরা n এর মান জোড় নিলাম, জোড় ওইটা ইকুয়াল আমরা 2m দিলাম। এখন n যদি m যদি পূর্ণ সংখ্যা হয়, যদি 1 দিই তাহলে 2 হবে, 2 দিলে 4 হবে, 3 দিলে 6 হবে। তাহলে m যে কোনো পূর্ণ সংখ্যা হলে এখানে n টা সবসময় জোড় সংখ্যা হবে। তাহলে এখন এটা যদি জোড় হয়, দেখো এখানে কি হচ্ছে, তাই এখানে n এর জায়গায় আমরা দিলাম 2m এই যে পাই, তারপর প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 2m, আর এখানে π/4, π/4। এখন দেখো মাইনাস 1 টু দি পাওয়ার 2m, মাইনাস 1 এর উপর এখানে জোড়, জোড় হলে কি মাইনাস 1 এর উপর ঘাত যদি জোড় হয় তাহলে এটা ধনাত্মক হয়ে যায়, তাহলে ধনাত্মক হয়ে যাবে। তাহলে 2m পাই এটা তো ধনাত্মক হবে, প্লাস এই যে 4, π/4। এখন একটা বিষয় দেখো, m এর মান যদি 1 হয় তাহলে 2 পাই, 2 যদি হয় তাহলে 4 পাই। তাহলে m এর মান 1 হলে 2 পাই, 2 হলে 4 পাই, 3 হলে 6 পাই। এই জায়গায় দেখো, এই জায়গায় হচ্ছে 0, এই যে 2 পাই, এই জায়গায় হয় এই যে 2 পাই, 4 পাই, তোমার হচ্ছে 6 পাই। আর এই জায়গায় কত হচ্ছে, এই জায়গায় হয় বিজোড়, যেমন পাই, আর হচ্ছে 3 পাই, তারপর মনে করো এখানে 5 পাই। তাহলে বিজোড় পাই হলে এই জায়গা, আর জোড় পাই হলে এই জায়গায় অবস্থা। কারণ এইখান থেকে আসলে 1 সমকোণ মানে 180, এখান থেকে আসলে 2 সমকোণ 180 মানে পাই, তবে এখানে আসলে পাই, এদিকে হলো 2 পাই, আবার 3 পাই, এই যে 4 পাই, আবার 5 পাই, 6 পাই, এইভাবে চলবে। তাহলে দেখো m এর মান যদি আমরা 1 ধরি তাহলে 2 পাই, 2 যদি ধরি, মনে মনে ভাবতে বলতেছি, যদি 2 ধরি তাহলে 4 পাই হবে। তাহলে 2 পাই, 4 পাই, 6 পাই, এই যে জোড় পাই এই জায়গায়, তার সাথে যোগ মানে কি প্রথম চতুর্ভাগ। তাহলে এই কোণটার অবস্থান বোঝাচ্ছে প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগে তো সবে ধনাত্মক, তাহলে সবে ধনাত্মক। আবার একটা বিষয়, যেহেতু এটা ধনাত্মক, আবার দেখো এখানে পাই তার সাথে জোড় সংখ্যা, মানে এটা জোড় সমকোণে বোঝায়। তাহলে জোড় সমকোণ হলে কি সাইনটা এক্ষেত্রে সাইনে থাকবে, তাহলে প্রথম চতুর্ভাগে সবে ধনাত্মক, আর যেহেতু জোড় সমকোণ সাইনটা সাইনে থাকবে। আর সাইন 45 ডিগ্রির মান কি 1/√2,
তাহলে এখানে হচ্ছে n যদি জোড় সংখ্যা হয় তাহলে এটা হবে 1/√2। আবার n বিজোড় সংখ্যা হলে এবার তো এমন হতে পারে বিজোড়, একবার জোড় নিতে হবে একবার বিজোড়। n এখানে বিজোড় সংখ্যা হলে, যে বিজোড় সংখ্যা, এখন বিজোড় সংখ্যা হলে বলতে কি, বিজোড় সংখ্যা হলে অর্থাৎ কত, যে এটা যেমন 2m নিছিলাম, তাহলে n ইকুয়াল কি নিব, এই যে 2m + 1, তো 2m + 1 হলে তাহলে এখানে বিজোড় হয়ে গেল। m যেখানে পূর্ণ সংখ্যা, যদি আমরা 1 নিই তাহলে 2 হয়, 2 আর 1 3, যদি 2 নিই 4 একে 5, যদি 3 নিই 3 দুনা 6 একে 7, মানে m হচ্ছে যেখানে পূর্ণ সংখ্যা এখানে আমরা বসালে সবসময় এটা বিজোড় পাবো। তাহলে অতএব আমরা এখানে কি করতে পারি, সাইন, যেমন এখানে সাইন কি, n এর জায়গায় এখানে দিব 2m + 1, 2m + 1 পাই, প্লাস এখানে -1 টু দি পাওয়ার এই যে 2m + 1, আর এখানে π/4। এখন এখানে হিসাব করে দেখি এখানে কিন্তু বিজোড় পাই হচ্ছে, বিজোড় পাই হলে এই জায়গায় অবস্থান। এখন এই যে -1 এর উপর যেহেতু বিজোড় ঘাত, এইটা আগে দেখি, -1 এর উপর বিজোড় ঘাত হলে কিন্তু এটা মাইনাস হয়ে যাবে। তাহলে -1 এর উপর যদি ঘাতটা হয় বিজোড়, তাহলে এটা ঋণাত্মক হয়ে যাবে, এখানে π/4 এখানে ঋণাত্মক হয়ে গেল। তারপরে এখানে বিষয়টা দেখো যে এখানে আমাদের এখন কি কাজ করতে হবে, যে এই যে এখানে বিজোড়, তা বিজোড় পাই তার সাথে বিয়োগ, বিয়োগ মানে কি, বিয়োগ হলে এটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে, আর যদি যোগ হইতো তাহলে চলে আসতো তৃতীয়। তাহলে বিজোড় পাইয়ের সাথে বিয়োগ মানে এটা দ্বিতীয় চতুর্ভাগ, আর দ্বিতীয় চতুর্ভাগের সাইনের মান কি, ধনাত্মক, সাইনের মান হচ্ছে ধনাত্মক। আর এখানে বিজোড় পাই হলো, পাই মানে তো 2 সমকোণ, এখানে যদি 3 হয়, 2 আর 3 এ কি 6, তাহলে এখানে তোমার হচ্ছে যে এটা পাই যদি গুণ অবস্থা থাকে, সমকোণের হিসাবটা সবসময় জোড় সমকোণেই হবে। আর এখানে যেহেতু দ্বিতীয় চতুর্ভাগের সাইনের মান ধনাত্মক, আর এটা জোড় সমকোণ হওয়ার কারণে এই সংখ্যাটা বিজোড়, কিন্তু সমকোণটা হবে জোড়, কারণ পাই মানে হচ্ছে 2 সমকোণ, আর এটা বিজোড় মানে এটা যদি আমরা 5 ধরি, আর এটা যদি 2 সমকোণ হয়, 5 × 10 সমকোণ, তার মানে এটা সবসময় জোড় সমকোণ প্রকাশ করে। তাহলে জোড় সমকোণ হলে কি, সাইনটা সাইনে থাকবে π/4, আর এইটা হচ্ছে কি এই যে 45 ডিগ্রি মানে 1/√2। তার মানে এখানে n জোড় সংখ্যা হলো এখানে 1/√2, n বিজোড় সংখ্যা হলো এখানে 1/√2। তাহলে এখানে প্রশ্নটা আমাদের কি বলছে, এখানে n যে কোনো পূর্ণ সংখ্যা হলে মান নির্ণয় করো। তাহলে n যে কোনো পূর্ণ সংখ্যা হলে মানটা কত হচ্ছে, 1/√2। তাহলে অতএব লিখবা যে n যে কোনো পূর্ণ সংখ্যা হলে, পূর্ণ সংখ্যা হলে, তাহলে n যে কোনো পূর্ণ সংখ্যা হলে এটার মান কত হবে, এটার মান হবে কত, যে সাইন এই যে n পাই প্লাস -1 টু দি পাওয়ার n π/4 ইকুয়াল হবে 1/√2। তাহলে এত ইকুয়াল হচ্ছে √2, এটাই হচ্ছে মান। ঠিক আছে বন্ধুরা, তোমরা এবার এখানে 9 এর 2 নাম্বার অঙ্কটা দেখো, এটাও কিন্তু একই 9 এর 1 এর মতো, তারপরে একটু করে দিচ্ছি তোমাদের। এখানে দেখো n যে কোনো পূর্ণ সংখ্যা হলে এটার মান কত, তো n যে কোনো পূর্ণ সংখ্যা হলে এটার মান কত, এখানে -1 টু দি পাওয়ার 9। তাহলে এখানে n যদি জোড় সংখ্যা হয়, এখানে ধরি হচ্ছে কি n ইকুয়াল হচ্ছে 2m, অর্থাৎ এখানে কি হচ্ছে n জোড় সংখ্যা হলে, এখানে জোড় সংখ্যা হলে, তাহলে n যদি এখানে জোড় সংখ্যা হয় তাহলে কি হবে দেখো, তাহলে এখানে cos, এই যে cos এখানে জোড় সংখ্যা যদি হয়, তাহলে এখানে n এর পরিবর্তে আমরা কি দিব 2m, তাহলে এই যে 2m + 1, তারপর এখানে পাই প্লাস এখানে π/3, তাহলে এটা কি হচ্ছে এই যে cos, তাহলে এটা 2m আর 2 গুণ হলে 4m + 1, আর এখানে পাই প্লাস হচ্ছে π/3। যদি n এখানে জোড় পূর্ণ সংখ্যা হয়, তাহলে দেখো এখানে মনে করো যেখানে m হচ্ছে পূর্ণ সংখ্যা, m এর মান যদি 1 ধরি তাহলে 4 আর 1 যোগ করে 5 হচ্ছে, যদি 2 ধরি 4 × 2 = 8 = 9 হচ্ছে,
তাহলে এখানে এই বিষয়টা হচ্ছে যেমন পাই, 3 পাই, 5 পাই এই জায়গায় অবস্থানটা বোঝাচ্ছে, তার সাথে যোগ মানে এটা কিন্তু তৃতীয় চতুর্ভাগে যাচ্ছে। তাহলে কোন অনুযায়ী এটা অবস্থান তৃতীয় চতুর্ভাগ, আর তৃতীয় চতুর্ভাগে কোসের মান ঋণাত্মক, আর এখানে তো পাই থাকলে এমনি জোর সমকোণ হয়ে যায়, তাহলে এখানে কসটা কস হবে, আর এখানে এই যে পাই বাই 3, পাই বাই 3 মানে কত, এখানে পাই বাই 3 মানে 60 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান যত কস 60 ডিগ্রির মান একই, তার মানে মাইনাস হাফ। তাহলে এটা কি হয়ে গেল, মাইনাস হাফ হয়ে গেল। আবার যদি এখানে বিজোড় সংখ্যা হয়, যদি এটা আবার বিজোড় সংখ্যা হয় n ইকুয়াল মনে করো 2m প্লাস 1, অর্থাৎ এখানে কি যে অর্থাৎ n বিজোড় সংখ্যা হলে, তাহলে n বিজোড় সংখ্যা হলে কি হবে, এখন এখানে আমরা বসায় একটু দেখব যে n যদি বিজোড় সংখ্যা হয় তাহলে এখানে কি হচ্ছে cos, এখানে কি 2, n এর জায়গায় কি হবে, n এর জায়গায় আমরা দিব, n এর জায়গায় আমরা দিব কি তোমার হচ্ছে এই যে 2m প্লাস 1, 2m প্লাস 1 তার সাথে কিন্তু 1 যোগ আছে, তাহলে 1 যোগ আছে তার সাথে, তাহলে এখানে পাই আবার গুণ প্লাস হচ্ছে পাই বাই 3। এখন 2m প্লাস 1 এটা যদি আমরা গুণ করি তাহলে কত হবে, এখানে 2m প্লাস 1। এখন এইটা চতুর্ভাগের বিষয়টা দেখো, এখানে m এর মান যদি আমরা 1 ধরি, তাহলে m এর মান যদি 1 ধরি তাহলে কত হবে দেখো তো, m এর মান 1 ধরলে 2 আর 1 3, 3 হচ্ছে তার সাথে গুণ 3 দুনা 6 আর 1 যোগ করে 7। আবার যদি আমরা m এর মান 2 ধরি, 2 ধরি, 2 আর 2 4 একে 5, তাহলে 5 এর সাথে 2 গুণ করলে 10 আর এই 1 যোগ করে 11 হয়ে যাচ্ছে, তার মানে সবসময় এটা বিজোড় সংখ্যা আসতেছে, বিজোড় পাই, বিজোড় পাই হলে এই জায়গায় তার সাথে যোগ, যোগ মানে হচ্ছে কি তৃতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগে তো হচ্ছে ঋণাত্মক, আর পাই থাকলে এখানে এটা জোড় হোক বা বিজোড় হোক এটা জোড় সমকোণেই বোঝাবে, আর তাহলে কসটা কসেই থাকবে, এই যে কস এই যে পাই বাই 3, তাহলে কস এখানে কত 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে এটা মাইনাস হাফ। তার মানে এখানে এই অঙ্কটার ক্ষেত্রে n যে কোনো পূর্ণ সংখ্যা হলে এর মান হয়ে যাবে মাইনাস হাফ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে 2 নাম্বার গ্রুপে।